এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮৮.২৯। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান, উত্তর কোরিয়াও জড়িত, দাবি FireEye-এর। আসছে বাজেটেও অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, কিনছেন না চাতাল মালিকরাও। কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরবো, তার আগে এই সংক্রান্ত যে রিপোর্ট আমাদের হাতে আছে এবং অন্যান্য আরো কিছু খবর আমাদের হাতে আছে সেগুলো দর্শকদের জানিয়ে আপনার কাছে আমরা ফিরছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর সারা দেশে পাশের হার ৮৮.29%। গত বছরের তুলনায় এবার পাশের হার ১.25% বেড়েছে। রাজশাহী বোর্ডে পাশের হার ৯৫.৭০%, সিলেটে ৮৪.৭৭%, চট্টগ্রাম বোর্ডে ৯০.৪৪%, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৪%, দিনাজপুর বোর্ডে ৮৯.৫৯%, কারিগরি বোর্ডে ৮৩.১১% এবং মাদ্রাসা বোর্ডে ৮৮.২২%, বরিশাল বোর্ডে ৭৯.৪১%। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,০৯,৭৬১ জন। সকালে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪,৭৩৪টি। দুপুরের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল হস্তান্তরের ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাশের হার বাড়ছে। গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু লেখাপড়াই নিশ্চিত করছে না, বরং তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে শিক্ষকবৃন্দ, শিক্ষয়িত্রীবৃন্দ সহ সকলকে আমি অভিনন্দন জানাই, অভিভাবকদেরকেও আমি অভিনন্দন জানাই। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, ভবিষ্যতে তারা আরো মনোযোগী হবে। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলবো যে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যেন কেউ ফেল না করে। কারণ এখানে ফেল করার তো কোনো অর্থ হয় না। এত সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, বিশেষ করে আমরা সরকার গঠন করার পর আমাদের ছেলেমেয়েদের পড়ার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত করা, সেগুলি যেমন ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে পিতামাতার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কারণ আমাদের সরকারি বিনা পয়সায় বই দিচ্ছে, আর এখন তো আমরা সেই প্রাইমারি থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি। এত বিশাল পরিমাণে মেধাবৃত্তি বা উপবৃত্তি অন্য কোনো দেশ দেয় কিনা আমি জানি না। আমরা শুধু লেখাপড়া শিক্ষা দিয়ে ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের যে সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে খুব দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অন্য সাধারণ শিক্ষায় হয়তো সময় লাগে। যেহেতু মেয়েরা এবার একটু পাশের হার মেয়েদের বেশি, সাথে সাথে আমি আশা করবো আমাদের ছেলেরাও যেন পিছিয়ে না থাকে, কারণ তাদের তো পিছিয়ে থাকবে কেন, তারা আর একটু মনোযোগ দিয়ে পড়লেই তারা আরো ভালো রেজাল্ট করতে পারবে। এবার মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গ। কলঙ্ক আর ইতিহাসের দায় মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ফাঁসির দড়িতে ঝুলানো হলো যুদ্ধাপরাধী ৭১-এর আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে। গত রাত ১২টা ১০ কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় দাফন করা হয়।
ওমর ফারুক ও খান মোহাম্মদ রুমেলকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 10। কার্যকর হলো স্বাধীনতা যুদ্ধের সময় সাধারণ মানুষ আর বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশাকারী আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি। অবসান হলো বিচারের আকাঙ্ক্ষায় উন্মুখ বাঙালির ৪৫ বছরের অপেক্ষার। ফাঁসির কাজটি সম্পন্ন করেন জল্লাদ রাজু, ভারপ্রাপ্ত আইজি প্রিজন, ঢাকার জেলা প্রশাসক, সিভিল সার্জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনারের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের এখানে সব মিলিয়ে এই কেন্দ্রীয় কারাগার সহ সারা ঢাকা শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং এই নিরাপত্তা ব্যবস্থা এখনো জোরদার রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ রাত 12টা 10 মিনিটে কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজামের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন পরিবারের 26 সদস্য। তারা প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করেন। সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে থাকেন মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতার সপক্ষের অনেকে। ফাঁসি কার্যকরের পর জয় বাংলা স্লোগান আর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা। 2,70,000 মা বোনের আত্মা শান্তি পেয়েছে, গোটা বাঙালি জাতি শান্তি পেয়েছে। আজকে যদি আমরা মুক্তিযুদ্ধ হেরে গেতাম তাহলে আমাদেরকে হয়তো ফাঁসি দিত এইভাবেই। 30 লক্ষ বাঙালির কিছুটা হইলো আমরা কিছুটা হইলো তাদের ঋণ শোধ করতে পেরেছি। দাফনের জন্য রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার উদ্দেশ্যে রওনা হয় নিজামীর লাশবাহী গাড়ি। বাংলাদেশকে মেধাশূন্য করতে 71-এ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী নিজামীর বিরুদ্ধে মোট 8টি অপরাধ প্রমাণিত হয়। এর মধ্যে হত্যা, গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা সহ 4টি মামলায় এই আলবদর কমান্ডারকে 2014 সালের 29 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল বিভাগ 3টি মামলায় মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর তার লাশ গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় দাফন করা হয়েছে। সকালে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি সাথিয়ার মন্মথপুরে পৌঁছায়। পরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। গত রাত 12টা 10 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতা বিরোধী অপরাধী নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হয়। দণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতা শেষে রাত 12টা 35 মিনিটে দুটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে কারাগারে। পরে রাত 1:30টায় পুলিশ ও র্যাবের পাহারায় নিজামীর লাশ পাঠানো হয় তার গ্রামের বাড়িতে। এদিকে মানবতা বিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় উল্লাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। ফাঁসি কার্যকরের খবর পৌঁছলে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর। আনন্দ মিছিল বের করেন মঞ্চের নেতাকর্মীরা। মানচিত্র আঁকা লাল সবুজ পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, এ রায় কার্যকরের মধ্য দিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হল। গণজাগরণ মঞ্চের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ মানুষও। ওরা এত দম্ভ করছে যে দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, একটু গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা সে দম্ভ ওদের ভেঙে দিয়েছি এবং ওদের যে পরাজয় শুরু হয়েছে আর শেষ হবে না, ওরা আর জয়লাভ করতে পারবে। আমরা চাই এরকম বাংলাদেশ রাজাকার মুক্ত হোক, এই আনন্দই আর কি। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত হ্যাপি। অবশ্যই আমরা অনেক আনন্দিত, এরকম বিচারের জন্য খুব ভালো লাগছে। এই দীর্ঘ প্রতীক্ষার রায় কার্যকরে আমরা স্বস্তি প্রকাশ করছি। একই সাথে আজকে এই রায় কার্যকরের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হলো, সেই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং গণজাগরণ মঞ্চ গণমানুষের আন্দোলন হিসেবে এই আন্দোলনের পক্ষ থেকে আমরা এই রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবারে ফিরছি বাণিজ্য সংবাদে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, FBI।
সংবাদ মাধ্যম এএফপির বরাত দিয়ে ওয়াল স্ট্রিটে প্রকাশিত প্রতিবেদনে এফবিআই আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বলয় ভেঙে অর্থ চুরির এই ঘটনায় ব্যাংকের আরও কর্মকর্তা সম্পৃক্ত থাকতে পারে। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত পরিচালনাকারী মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, এই ঘটনায় পাকিস্তান, উত্তর কোরিয়া এবং তৃতীয় কোনো দেশের সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে তারা। তবে বাংলাদেশের তদন্ত পুলিশ বলছে, সুইফটের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। আর সুইফট বলছে, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাজনিত দুর্বলতার জন্য রিজার্ভ চুরির এমন ঘটনা ঘটেছে। এ দায় কোনোভাবেই সুইফট নেবে না বলেও জানায় আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেনে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠানটি। আসছে বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। নজর দেওয়া হবে এই খাতের পুরনো প্রকল্প চালু রাখা এবং বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের ওপর। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সানবির রুপলের রিপোর্ট। জাতিসংঘের দেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও বিদ্যুৎ জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত কয়েক বাজেটে বরাদ্দের বেলায়ও তাই দেওয়া হয়েছে অগ্রাধিকার। ভারত থেকে আমদানি তেল ভিত্তিক অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিংবা কয়লা ভিত্তিক কেন্দ্র, এসবই দীর্ঘমেয়াদে চাহিদার ভিত্তিতে পরিকল্পনার অংশ। এর মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে। 2021 সালে লক্ষ্য 24,000 মেগাওয়াট। তাই আগামী বাজেটেও বরাদ্দে অগ্রাধিকার থাকবে, তা একরকম নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। এবছর জ্বালানি খাতের নিরাপত্তার জন্য ব্যয়গুলো অব্যাহত থাকবে এবং বিশেষ করে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সফরমেশনগুলোকে সময় উপযোগী করা বা যে পাওয়ার জেনারেট করছে সেটা যাতে ডিস্ট্রিবিউট করা যায় সে উপযোগীভাবে বিন্যাস করা হবে। বাজেটে সাধারণভাবে এই প্রাধান্যগুলো থাকবে। গেল কয়েক বছরের বাজেটে বরাদ্দের পরিসংখ্যানে দেখা যায়, বাজেটের আকার বাড়ার সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ। তবে বরাদ্দ সুষ্ঠু ব্যবহার এবং চাহিদার কথা মাথায় রেখে স্থায়ী উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কুইক রেন্টাল দিয়ে যেই সাময়িকভাবে আমরা একটা পরিস্থিতি মোকাবেলার সুযোগ নিয়েছিলাম, সেটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনে পরিণত হয়েছে। ফলে এখন পর্যন্ত আমরা সেই কুইক রেন্টালের যে একটা ব্যয়বহুল পরিস্থিতি সেটা থেকে বের হতে পারছি না। প্রাথমিক জ্বালানিতেই গুরুত্ব দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে হলো যে কিভাবে আমরা এটাকে আরেকটু সাস্টেনেবল ভাবে, কস্ট এফেক্টিভ ভাবে আনতে পারি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রাহক পর্যায়ে সহজে বিদ্যুৎ পাওয়া এবং দাম সহনীয় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রাহকদেরকে আরো বেশি চাপে থাকতে হচ্ছে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি যেই দর্শকের রিপোর্টটি আমরা দেখলাম। এবার এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের আজকের অতিথি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলমের সঙ্গে। জনাব ডক্টর শামসুল আলম, আমরা রিপোর্টটিও দেখলাম। বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে বরাবরের মতোই এবারও বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে, এরকম একটি আভাসও রিপোর্টটিতে আছে এবং আমরাও পেয়েছি। তা আসছে বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে বরাদ্দ, সেটি আসলে খরচের ব্যাপারে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত? আমরা দেখি যে বরাদ্দ এবং খরচ করার সক্ষমতা, এই দুটোর মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়ে যায়। আপনার খরচের বিষয়টি যদি বলা যায়, বড় বড় প্রকল্পগুলো দেখা যাচ্ছে যে আমরা বিশেষ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিধানের আওতায় প্রতিযোগিতাহীন দরপত্রের মাধ্যমে অ্যাওয়ার্ড করছি এবং সেখানে স্বভাবত কারণেই ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে স্বচ্ছতা নিয়েও বিতর্ক আছে। এ খাতে দুর্নীতি পুরনো কথা এবং সেটা যে অব্যাহত আছে এবং সেটা যে বাড়ছে, এ ব্যাপারে জনগণ ধারণা বদ্ধমূল। এখন এইসব জায়গাগুলো কাজ করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে কোনো অজুহাতেই এই প্রকল্পগুলো বাস্তবায়নের মেয়াদ বাড়ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং তাতে করে দেখা যাচ্ছে উৎপাদিত জ্বালানি বলেন, সরবরাহকৃত জ্বালানি বা সরবরাহকৃত বিদ্যুতের ব্যয় বাড়ছে এবং তাতে করে বিদ্যুতের মূল্যহার বাড়ছে। আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারছি না। আবার জ্বালানি মিশ্রণে আপনার যে কথাটা অলরেডি সংবাদে বলা হলো, পরমাণু বিদ্যুৎ, আমদানিকৃত বিদ্যুৎ, তেল থেকে উৎপাদিত বিদ্যুৎ, তারপরে আপনার এলএনজি আমদানিকৃত বিদ্যুৎ, এইসব বিদ্যুৎ যখন মানে বিদ্যুৎ জ্বালানি মিশ্রণে মানে আমাদের সামনে আসবে, তখন তার সরবরাহ ব্যয় কত দাঁড়াবে সে ব্যয় বিশ্লেষণ
আমরা পাইনি, অর্থাৎ ভোক্তারা পায়নি। তার আগেই আমরা দেখছি যে সরকারের মহল থেকে বলা হচ্ছে যে তাতে ব্যয় বাড়বে, সে কারণে গ্যাসের দাম বাড়াতে হবে, বিদ্যুতের দাম বাড়াতে হবে, এইসব কথাবার্তা আছে। আবার এই খাত থেকে সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন শুল্ক, ভ্যাট, ট্যাক্স এগুলো বাড়িয়ে বা এগুলোকে পুনর্বিন্যাস করে এই বাড়তি চাপ সৃষ্টি করছে। যেমন ধরেন এবারের বাজেটে বিদ্যুতের ক্ষেত্রে ভ্যাট ছিল 5%, এটা 15%-এর প্রস্তাব এনবিআর করেছে। তার মানে এই বাজেটে ভ্যাট বাড়ার এরকম একটা আসন্ন সংকেত এসে গেছে। এবার আসেন যে আইওসির গ্যাসে এ যাবৎকাল আপনার এসডি ভ্যাট মুক্ত ছিল, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে এনবিআর চিঠি দিয়ে বিআরসি এর কাছ থেকে, পেট্রোবাংলার কাছ থেকে সেটা পরিশোধ করাচ্ছে। এই যে পরিশোধ করানোটা, তার মানে সেই ব্যয়টা সমন্বয় করার জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অলরেডি এসে গেছে। আরো আনুষঙ্গিক কারণে বলা হয়েছে যে আগামীতে ব্যয় বাড়বে, সে কারণে এখন দাম বাড়াতে হবে। এগুলো কোনো যৌক্তিক ভিত্তি নয়, এগুলো কোনো আইনি ভিত্তিও নেই, এগুলো যেন জনস্বার্থসম্মত নয়। তো এই সব বিষয়গুলো পাশাপাশি অব্যাহত রেখে এই যে বাজেটের বৃদ্ধি, আয়ের এই সমস্ত করের ক্ষেত্রে সম্প্রসারণ করে এবং সম্পদ বৃদ্ধি না করে সম্পদ বৃদ্ধি থেকে আয় বৃদ্ধি সরকার নজর না দিয়ে এই সবভাবে আয় বৃদ্ধি করা এবং জ্বালানি খাতকে টার্গেট করা, এইটা আমি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ। শুধু জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করলেই নয়, কত স্বল্প দামে এবং এফোর্ডেবল প্রাইসে ক্রয় ক্ষমতার মধ্যে রেখে আমি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ করতে পারছি, এটা বিবেচ্য বিষয়। তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি ব্যয় বরাদ্দ করলাম, সেই ব্যয়টি যদি জুডিশিয়ালি সামঞ্জস্য ভাবে এবং যৌক্তিকভাবে যদি আমি ব্যয় না করে জ্বালানি সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে জ্বালানি বা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়তো বা হতে পারে, কিন্তু সেই জ্বালানি ব্যবহার করার ক্ষমতা সাধারণ জনগণের নাও থাকতে পারে। এই বিষয়টি বিবেচ্য রাখা দরকার। আবার এসডিজি কে সামনে রেখে তো আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তো এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেখানে বিকল্প জ্বালানির কথা বলা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানির কথা। সেই ক্ষেত্রে সরকার কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে আলাদা করেই দেখছে এখন পর্যন্ত। আপনার এটা বলতে পারেন একটা চেইন সাপ্লাই। আপনি প্রাথমিক জ্বালানি সরবরাহ করবেন, তা থেকে বিদ্যুৎ উৎপাদন করবেন, সেই বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে যাবে। এটা একটা চেইনের একটা সেগমেন্ট। আপনি জ্বালানি সরবরাহ, প্রাথমিক জ্বালানি তেল বলেন, কয়লা বলেন, গ্যাস হিসেবে এলএনজি আমদানি করেন, এটা একটা সাপ্লাই একটা সেগমেন্ট। তারপরে আপনি ডিস্ট্রিবিউশন করবেন, তারপরে আপনি বিতরণ করবেন, বিতরণ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক লাগবে, তার মাধ্যমে আপনি উৎপাদন কেন্দ্রে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করবেন এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবেন। সেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করে আপনি সঞ্চালন লাইনে যাবেন, বিতরণ লাইনে যাবেন, তারপরে ভোক্তার কাছে পৌঁছাবেন। এই হচ্ছে মোটামুটি একটা সাপ্লাই চেইন। এই জায়গাটা দেখা যাচ্ছে যে এখনই আপনি সম্মানিত সদস্য যে কথাটা বললেন, আমরা সঞ্চালন লাইনের ক্ষমতা বাড়াচ্ছি, এক্সপানশন করছি, বিতরণ লাইনের ক্ষমতা বাড়াচ্ছি, এক্সপানশন করছি। তার আগের স্টেজে চলে গেছে, যেটা যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কথা বলা হলো বা বিভিন্নভাবে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে রেখেছি এবং সেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা জ্বালানি সংকটের কারণে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি না, অর্থাৎ স্বল্প ব্যবহার থেকে যাচ্ছে। এখন বলছি যে সেই স্বল্প ব্যবহারের কথাটা বলছি যে আমরা ডাউন স্ট্রিমে, অর্থাৎ সঞ্চালন ক্ষমতা নেই বলে আমরা পাঠাতে পারছি না, সঞ্চালন ক্ষমতা থাকলেও বিতরণ ক্ষমতা নেই বলে পাঠাতে পারছি না, যে কারণে বলা হচ্ছে যে আমাদের লোডশেডিং হচ্ছে। এ কথাটা সম্পূর্ণ সত্য নয়। সম্পূর্ণ সত্য যে কথাটা যে আমরা প্রাথমিক জ্বালানি সরবরাহ, টেকসই সরবরাহ নিশ্চিত করতে পারছি না, সেই সরবরাহের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। এখন আসেন এই সব জায়গাগুলোতে জ্বালানি আমদানি করবে বেসরকারি খাত, বিনিয়োগ বেসরকারি খাত করবে, বিদ্যুৎ উৎপাদন করবে বেসরকারি খাত, সেই বিদ্যুৎ সরকার বায়ার হিসেবে কিনে তারপরে সঞ্চালন করবে। সঞ্চালন ক্ষমতাটা সরকার উন্নয়ন করবে, বিতরণ ক্ষমতাটা সরকার উন্নয়ন করবে, অর্থাৎ নেটওয়ার্ক এক্সপানশন করবে, ডেভেলপ করবে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে দেবে বেসরকারি খাত। সেই বেসরকারি খাতের বিনিয়োগ বা বাজেট এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। জ্বালানি সঞ্চালন ক্ষেত্রে
গ্যাস উৎপাদনের সিংহভাগ গ্যাস উৎপাদন আইওসির মাধ্যমে হচ্ছে। 3% গ্যাস অনুসন্ধান হয়, 4% গ্যাস 4.5% গ্যাস অনুসন্ধান হয় মাত্র বাফেক্সের মাধ্যমে। গ্যাস উন্নয়ন তহবিল তারা কাজে লাগাচ্ছে না গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে। এ ব্যাপারে আমাদের ক্ষোভ রয়ে গেছে, এ ব্যাপারে আমাদের সন্দেহ এবং সংশয় রয়ে গেছে যে সরকারের মধ্যে ক্রিয়াশীল একটি শক্তি আমাদেরকে বিদেশির উপরে নির্ভরশীলতা বাড়াচ্ছে, আমাদের ওই সব জায়গাতে কারিগরি সক্ষমতা উন্নয়ন করতে দিচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একই কথা, যেখানে 80% বাজেট এই জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে লাগে, সেই জায়গাটার বাজেটের ব্যাপারটা অস্পষ্ট, কারণ বেসরকারি খাতের বাজেটটা এখানে সমন্বয় করা হয় না, সামঞ্জস্যতা রক্ষিত হয় না, যৌক্তিক হচ্ছে কিনা সেটা দেখা হয় না, সেগুলোকে অন্ধকারে থেকে যায়। কারিগরি সক্ষমতার কথা বললেন, কারিগরি সক্ষমতা এবং বিনিয়োগ সক্ষমতা। জি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের কথা হচ্ছে। রাশিয়ার সঙ্গে একটা চুক্তিও আছে, এটার নিরাপত্তা কতটা নিরাপদ হবে এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ বা মেইনটেনেন্স যেটাকে বলে, সবকিছু মিলে সেটা কোন দিকে যাবে। এই দর্শক বিরতির পর আমরা আবার ফিরছি আমাদের আজকের অতিথি ডক্টর শামসুল আলমের কাছে। কথা বলছিলাম বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। ডক্টর শামসুল আলম, আমরা বলছিলাম যে 2030 সালের মধ্যে সরকার প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা বলছে এবং অন্যদিকে 2021 সালের মধ্যে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা 24,000 মেগাওয়াট আমরা লক্ষ্য করছি, কিন্তু উৎপাদন এখন পর্যন্ত 10,000 মেগাওয়াট মাত্র ছাড়িয়েছে। একদিকে বিদ্যুতের চাহিদা আমাদের সামনে রয়ে গেছে বিপুল পরিমাণ, অন্যদিকে যেটি হচ্ছে যে এই খাতের নিরাপত্তার কথা বেশি বলা হচ্ছে এবং পরিবেশ বান্ধব জ্বালানির কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই পরমাণু বিদ্যুৎটা কতটা ভূমিকা পালন করবে? এখন আসেন, এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের কারিগরি সক্ষমতা এবং এই বিদ্যুৎ উৎপাদনের প্রশ্নে যে নিরাপত্তার প্রশ্ন, মানে পরিবেশগত দিক দিয়ে, এই প্রশ্নে আমরা কতখানি প্রস্তুত, আমাদের প্রিপেয়ার্ডনেস কতটা, এবং সেই প্রশ্নে আমাদের পারঙ্গমতা, দক্ষতা, সক্ষমতা, এই ব্যাপারগুলো যদি ফিরে আসি, তাহলে বলা যাবে 60-এর দশকে আমরা এই বিদ্যুৎ উৎপাদনের জন্য এই সব বিষয়গুলো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই রূপপুর প্রস্তাবিত রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়, কিন্তু আমাদের বিনিয়োগ সক্ষমতা না থাকার কারণে তখন এই বিদ্যুৎ উৎপাদনের দিকে যেতে পারিনি। এইটা আমাদের বিদ্যুৎ উৎপাদনের জগতের একটা ইতিহাস। সেই পারমাণবিক বিদ্যুৎ মানে আপনার অ্যাটমিক এনার্জি কমিশন যেটাকে বলা হতো, সেই অ্যাটমিক এনার্জি কমিশন এখন ইনস্টিটিউশনালি বলতে পারেন অস্তিত্ব সবেমাত্র তার নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সব জায়গাগুলো নিয়ে যেসব জনবল তৈরি করা হয়েছিল, যেসব প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেসব মানুষগুলো এখন অতীত হয়ে গেছে। এখন যারা আছে তারা এটাগুলোর ধারে কাছে নেই, তারা অন্য সব কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। এই অবস্থায় আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিলাম। তো স্বভাবতই এখানে আমাদের ঝুঁকি থাকলো, এবং এই বিনিয়োগের ব্যাপারে আমরা যেমন পরনির্ভরশীল, নিরাপত্তার ব্যাপারেও আমরা পরনির্ভরশীল। এই বিদ্যুৎ উৎপাদনে আমাদের কত খরচ হবে, দীর্ঘমেয়াদী ব্যয় বিশ্লেষণ, জ্বালানি নিরাপত্তার বিভাজন, নিরাপত্তার বিষয়টিতে আমাদের নিজস্ব জনবলের সম্পৃক্তকরণ, আমাদের নিজস্ব জনবলের দক্ষতা, এইসব বিষয়গুলো ব্যাপারে যে স্ট্র্যাটেজিক প্ল্যান, কৌশলগত পরিকল্পনাগুলো স্পষ্ট করে জনগণের সামনে হাজির করলে আজকে যে উদ্বেগ নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, হয়তো সেই উদ্বেগ থাকতো না, আজকের আলোচনায় এটা স্থানই পেত না। এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে নিতাম বা নিতে পারতাম, যেটা 60 সালে যে ব্যাপারটা ছিল, যেটা 60 সালের দিকে ছিল, 60, 64, 70 সালের দিকে যে বিষয়গুলো ছিল, আজকে সে বিষয়গুলো আসছে, অথচ এগুলো নিয়ে আসছে, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারছি না, মুক্ত হচ্ছি না। জনগণের কাছে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে আমরা কতখানি নিরাপত্তার প্রশ্নটি তাহলে স্যার নিরাপত্তার জন্য থেকে যাচ্ছে, বিদেশিদের উপরই আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। এখন পর্যন্ত সরকারের যে পরিকল্পনা, এই বিদ্যুৎ খাত, এটা তো পারমাণবিক বিদ্যুৎ খাতে একটা নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে আমরা শতভাগ বিদেশিদের উপরেই নির্ভর করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে বিদেশিরা যেখানে ব্যর্থ হচ্ছে, রাশিয়ার চেরনোবিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণ এবং এটা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সর্বশেষ জাপানে, তো এই জায়গায় আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে মাত্র মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছি। এই জায়গাটার কথাটা যদি ছেড়ে দিই, আমি এই জায়গাটার কথাটা অত বেশি গুরুত্ব দেব না। আমি যে জায়গাটা গুরুত্ব দেব, আজকে আসেন যে কয়লা খাত, কয়লা উত্তোলনের ক্ষেত্রে যে ধরনের প্রিকুয়েশন নিলে কয়লা উত্তোলন ব্যয় বাড়ে, চীন সেই প্রিকুয়েশন না নিয়ে অনেকটা সেই প্রযুক্তিগত অত উন্নতর প্রযুক্তি না নিয়ে এবং অতখানি সিকিউরিটি না নিয়ে শ্রমিকদের জীবনটাকে ঝুঁকির মধ্যে রেখে কয়লা উত্তোলন করে উত্তোলন ব্যয় কমাচ্ছে এবং সর্বমূল্যে জ্বালানি সরবরাহকে প্রাধান্য দিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক
কয়লা খনি, সে কারণে কয়লা খনিতে দুর্ঘটনা ঘটছে, এরকম ইতিহাস আছে। চীনের কৌশল এটা। আজকে বিদেশিদের কথা যদি বলেন তাহলে আসি, বিদেশিরা যারা অক্সিডেন্টাল মতো কোম্পানি আমাদের এখানে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে অবহেলার পরিচয় দিয়েছে। ওয়ার্কম্যান লাইক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তারা করেনি গ্যাস উৎপাদনের ক্ষেত্রে এগুলো, কারণ আমাদের দেশকে, আমাদের জনগোষ্ঠীকে, আমাদের পরিবেশকে সংরক্ষণের ব্যাপারে তারা অক্ষম ছিল, দক্ষ ছিল না তা কিন্তু নয়। তারা ক্লাস 1 কন্ট্রাক্টর, কিন্তু তারা এখানে এই দেশের জন্য তারা গুরুত্ব দেয়নি, তারা ব্যয় সাশ্রয় করতে গেছে, যে মুনাফা বেশি করতে গিয়ে তারা দুর্ঘটনা ঘটাইছে। নাইকোতে সেই দুর্ঘটনা ঘটাইছে। নাইকোতে দেখা গেছে যে বাপেক্সকে জয়েন্ট ভেঞ্চার হিসেবে নেওয়া হয়েছে, তার সেখানে মালিকানা ছিল, অথচ বাপেক্সকে সেই খাত উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করা হয়নি, সেখানে 2-2বার ঘটানো হয়েছে এবং সেখানে একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এখন আসেন বিদেশিদের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা, তাদের হাতে যদি এই উৎপাদন পুরা সিস্টেমটা ছেড়ে দেই, তারা কতটা দায়িত্বের সঙ্গে এবং ততটা স্ট্যান্ডার্ড, মানে সব দিক থেকে উৎপাদনের ক্ষেত্রে, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে, সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রশ্নে কতখানি স্ট্যান্ডার্ড মান নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ ওই যে মুনাফাটা মার্জিন ম্যাক্সিমাইজ না করে, মুনাফার বিষয়টি গুরুত্ব না দিয়ে এটাকে গুরুত্ব দিয়ে আমাদের সিকিউরিটিকে নিয়ন্ত্রণ করবে, সেই অভিজ্ঞতা তো অতীতে আমরা দেখলাম। মানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ লাগবে, আবার পুরনো ব্যবস্থার উপরেও নির্ভরশীল থাকা যাবে না, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। তো সেই ক্ষেত্রে বাজেটের নির্দেশনা থাকা উচিত। বাজেটের নির্দেশনা এইসব ব্যাপারে, আমাদের সক্ষমতা উন্নয়নের ব্যাপারে সদস্য তো বললেনই, আমরা সঞ্চালনে গুরুত্ব দিচ্ছি, আমরা বিতরণে গুরুত্ব দিচ্ছি, আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদনে বা জ্বালানি সরবরাহে, টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না, ওটা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছি। বেসরকারি খাতে বিনিয়োগ হবে কিনা আমাদের জানা নেই। গত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় $9 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনে বিদেশি বিনিয়োগ ধরা হয়েছিল, সেখানে আসছে মাত্র $35 কোটি। তো এই যে ব্যাপারগুলো, ওখানে একটা বড় ধরনের অসামঞ্জস্যতা রয়ে গেছে। সেই অসামঞ্জস্যতার হাত থেকে বেরিয়ে আসলে সরকারি বিনিয়োগ এই সব ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকে সামঞ্জস্যভাবে বিন্যাস করতে হবে। বিদেশি বিনিয়োগকে বলা হচ্ছে আমরা আকর্ষণ করছি বেশি বেশি মুনাফা দিয়ে, যাদেরকে দিচ্ছি বেশি মুনাফা দিচ্ছি তারা দক্ষ না, সক্ষম না, তারা স্বচ্ছতার সঙ্গে এ ব্যবসা করে না। মুনাফা করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছে, যেমন নাইকো জালিয়াতির আশ্রয় নিয়ে কন্ট্রাক্ট বাগিয়ে নিয়েছে, যে প্রশ্ন বিদেশি কোর্টে প্রমাণিত হয়েছে, কিন্তু আমরা এখনো প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে পারিনি। ঠিক বিদ্যুৎ খাতেও সেই অবস্থাগুলো আছে, সেগুলোকে আমরা ধারণ করে, এগুলো তো একটা খাতের উন্নয়নের জন্য ক্যান্সার। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতে বাজেট এবং এই ধরনের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আলোচনা আমাদের আজকের মতো ভিন্ন ভিন্ন জায়গা থেকে আলোচনা আসবে এবং সেগুলো আমাদের সামনে চলার একটা পথ তৈরি করে দেবে। আশা করি সরকারের ডিসিশন মেকিং এ সমৃদ্ধ আনবে। দর্শক, কথা বলছিলাম বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ডক্টর শামসুল আলম। ফিরছি অন্যান্য খবরে। গত 5 মে থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা থাকলেও বগুড়ায় এখনো শুরু হয়নি এই অভিযান। মিল চাতাল মালিকরাও শুরু করেনি ধান কেনা। তারা বলছেন সরকারের বরাদ্দ না জানা পর্যন্ত তারা ধান কিনবেন না। এই অবস্থায় হাট বাজারগুলোতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। খাদ্য কর্মকর্তা বলছেন ধানের বরাদ্দ পাওয়া গেছে, 7 দিনের মধ্যে কেনা শুরু হবে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার মাঠে মাঠে চলছে ধান কাটামারা উৎসব। তবে এবারে উৎসবে মলিন কৃষকের মুখ। প্রতি বিঘা জমিতে ধান চাষে কৃষকের যখন খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা, সেখানে মোটা চিকুন প্রকারভেদে 400 থেকে 500 টাকা মন দরে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। এ অবস্থায় লোকসান দিয়ে বিক্রি করছেন ধান। মোটা ধানের মনে করেন 5 থেকে 600 টাকা খরচ দিয়ে পড়তেছে, কিন্তু বক্কমন হচ্ছে 400 টাকা। আমাকে প্রতি পার মনে 100 টাকা লস যাচ্ছে। খরচ 650 টাকা মন প্রতি করতেছে, কিন্তু মোটা ধান 450 টাকা হওয়ায় আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 920 টাকা মন ধান রেট করে দিয়েছে সরকার, কিন্তু সরকার কখন ধান কিনবে? আমরা তো এখন মাঠে বাজারে ধান লেসে আমরা তো ধান বিক্রি করতে পারতেছি না। মিল চাতাল মালিকরা ধান কিনতে শুরু না করায় ছোট ছোট ব্যবসায়ীরা বাজারে ধান কিনছেন না। আর চাতাল মালিকরা বলছেন জেলায় চাল কেনার বরাদ্দ দেখে তারা ধান কিনবেন। মিল মালিকেরা ধান না কেনায় আমরা ছোট ছোট ব্যবসায়ী ধান কিনতে পারতেছি না। বগুড়া ডিস্ট্রিক্টের এখনো চালের কোনো টার্গেট আমরা পাইনি। মিলাররা চালের টার্গেট না পাওয়া পর্যন্ত আমরা ধান কিনবো না। সরকার যে বরাদ্দ দিছে, কি পরিমাণ চাল লিবি
এটা আমাদেরকে জানায়নি, যার কারণে আমরা ধান কিনতে পারতেছি না। এবার 23 টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কিনবে সরকার। জেলায় 7 দিনের মধ্যে এই ক্রয় অভিযান শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। এই সপ্তাহের মধ্যেই যাতে ধান ক্রয় অভিযানটা শুরু করতে পারে সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দলকে। 920 টাকা মন দরে জেলা থেকে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে 40,614 মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এই ক্রয় অভিযান চলবে 5 জুন পর্যন্ত। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এদিকে নওগাঁয়ে সরকারিভাবে ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল নওগাঁ 5 আসনের সংসদ সদস্য আব্দুল মালিক আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই কার্যক্রমে জেলার ধান চাল ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন। চলতি বছর নওগাঁয় 23 টাকা কেজি দরে 25,545 মেট্রিক টন ধান এবং 28 টাকা কেজি দরে 9,741 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। বাংলাদেশ ও নেপালের 2 দিনব্যাপী সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে সে বিষয়ে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার কিছু কিছু ট্রেড ব্যারিয়ার আছে, সেগুলি দূর করার চেষ্টা করছি এবং আমরা আজকের এই আলোচনার মধ্যে আমরা যে আলোচনা করলাম এবং দ্বিপাক্ষীয় যে বৈঠক, এই বৈঠকের চূড়ান্ত ফলাফল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 2 সচিব আপনাদেরকে জানাবেন। এটি হলো মেইন। এটা অ্যাকচুয়ালি ভুটান এখনো রেটিফাই করে নাই, তো একটা দেশ না করলে তো পুরোটা কার্যকর হয় না, সেই জন্য। পানামা পেপারসের ফাঁস হওয়া অর্থ পাচারের তালিকায় বাংলাদেশ বিমানের নাম থাকলেও বিমানমন্ত্রী জানিয়েছেন এ সম্পর্কে বিমান বা তিনি কিছু জানেন না। পরিকল্পনা মন্ত্রী বলেছেন বর্তমান মানি লন্ডারিং আইনে টাকা পাচারের তথ্য গোপন করার সুযোগ কমে গেছে। তবে অফশোর প্রতিষ্ঠানগুলোর তালিকায় বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় এ বিষয়ে তদন্তের পাশাপাশি অর্থ পাচার রোধে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। সোমবার দ্বিতীয় দফায় প্রকাশ পেয়েছে পানামা পেপারসে ফাঁস হওয়া কর ফাঁকি দিয়ে বিদেশি বিপুল পরিমাণ অর্থ পাচারের তালিকা। আর এতে উঠে আসে বাংলাদেশ বিমান সহ 35 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম। এর আগে নথিতে বিদেশে বেনামে প্রতিষ্ঠান খুলে অর্থ পাচারের সাথে যুক্ত 34 বাংলাদেশি ব্যক্তি প্রতিষ্ঠানের নাম এলো। এবারই প্রথমবারের মতো এসেছে বাংলাদেশ বিমানের মতো সরকারি প্রতিষ্ঠানের নাম। তবে বিমানমন্ত্রী বলছেন এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার সেটা জানত। পানামা পেপারসে বাংলাদেশ বিমানের নাম এসছে এটা আমার জানা নেই। বাংলাদেশ বিমান ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি নাও, সরকারের মালিক, সুতরাং যদি এ ধরনের কিছু হতো তাহলে সরকার নিশ্চয়ই জানতেন এবং এর মধ্যে নিশ্চয়ই তার রিঅ্যাকশনটা হতো। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলেন মানি লন্ডারিং আইনের আওতায় এখন ব্যাংকগুলোর তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকায় পাচারকারীরা কোথাও টাকা রাখলে তা গোপন করার সুযোগ নেই। শিগগিরই ব্যবসায়ীদের এমন প্রবণতা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে দেশ থেকে টাকা যাবে সেই দেশে ট্যাক্স দিতেই হবে, ট্যাক্স না দিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন সুইজারল্যান্ডে টাকা রাখলো অ্যাকাউন্ট হোল্ডারদের নাম ডিসক্লোজ করতে বাধ্য। এখন মানি লন্ডারিং আইন হওয়ার পরে সারা বিশ্বে আজকে ইউনিভার্সাল ইট ইজ অ্যাপ্লিকেবল, নোবডি ক্যান হাইড এনি ইনফরমেশন। তবে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের কেউ অফশোর কোম্পানির অ্যাকাউন্ট খুলে থাকলে সেটা কর ফাঁকির উদ্দেশ্যে খুলেছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অর্থ পাচার রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত উদ্যোগের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত হওয়ার পরামর্শ তাদের। অফশোর কোম্পানি খোলা কিন্তু সরাসরি কোনো অপরাধ না। ফলে বাংলাদেশের যেটা দেখতে হবে সেটা হলো যে যারা এই কোম্পানিটা খুলেছেন বাংলাদেশের নাগরিক, তাদের খোলার ভেতরে কোনো ধরনের কর ফাঁকি দেবার বা অর্থ পাচার সংশ্লিষ্ট আছে কিনা। বাংলাদেশের যে বর্তমান আইনি কাঠামো আছে, যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোগুলোতে এখন অনেক জরুরি দরকার হবে হলো নতুন করে সংস্কার আনার, অর্থ পাচারের যে প্রবণতাগুলো আছে সেইগুলোকে মোকাবেলা করবার জন্য। বহুল আলোচিত পানামা পেপারসে ফাঁস হওয়া তালিকায় বাংলাদেশি বাকি 4 প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, এসআর বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা।
5,727 কোটি টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে 2,770 কোটি টাকা। বিদেশি সহায়তা ধরা হয়েছে প্রায় 2,948 কোটি টাকা। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 3,500 কোটি টাকা ব্যয়ে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়ন, 1,400 কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ ও বিআরইবির সদর দপ্তরের অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া রয়েছে মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল রেজিং এবং 17টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর সব কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তবে প্রথম দিন থেকেই সেতুতে রেল চলাচল অনিশ্চিত বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের 68তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ। আলোকিত বাস্তবতা এর কারিগরি বিষয় নিয়ে বিশ্ব ব্যাংক বলল আমরা করাপশন করেছি। কত বছর পার হয়ে গেছে, করাপশন কোনো নমুনাকে প্রমাণ করতে পেরেছে? শুধুমাত্র আমাদেরকে স্টিগমা দেওয়া, আমাদেরকে দোষী সাব্যস্ত করা। কাজে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রকল্প সময় মতো বাস্তবায়ন না হওয়ার কোনো কারণ নেই। ঢাকা থেকে যশোর পর্যন্ত এই লাইনটা পরিপূর্ণ চালু হয়তো হবে না ডে 1 থেকে, কিন্তু পদ্মা ব্রিজের উপর দিয়ে রেল গাড়ি চলবে। তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। গুণগত মানের সাথে দামের সমন্বয় করে পোশাক খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলে টেকসই পোশাক খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স। জার্মান ভিত্তিক বহুজাতিক কোম্পানি টেক্সটাইল টেস্টিং ইনস্টিটিউট হোনস্টেইনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, 2021 সালে পোশাক খাত থেকে 50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনভাবে কাজ করা হচ্ছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সাথে সংস্কার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে বিকেএমই এর সহ বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিরা অংশ নেন। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। কোমলতা শুধু যে আমার উষ্ণ আদর ভালোবাসার আলতো ছোঁয়ায় দুষ্টুমিতে এমন কেন হারার বারবার। ফেয়ার এন্ড ফ্রেশ লুকের জন্য নতুন ক্যারিস ন্যাচারাল নিম ফেস ওয়াশ। ট্রুলি বিউটিফুল চুলের জন্য বাইরের সলিউশন নো ওয়ে। আই চুজ হেলথ একেবারে ভেতর থেকে। নতুন আরো ভালো প্যান্টিন প্রোভি ফর্মুলা চুল রিপেয়ার করে, চুল হয় স্ট্রঙ্গার ভেতর থেকে, শাইনিয়া বাইরে থেকে। আর এটা আমি পেয়েছি নতুন প্যান্টিনে। We have planned and stayed here and open this border. We go from there, not go from autumn. We are the only industrialized country, and we are going to make our country great again. It is happening right now. দেখছেন এই সময়ের বাণিজ্য। বাংলাদেশের মোবাইল ব্র্যান্ড সিম্ফনি বাজারে নিয়ে এলো নতুন মডেলের স্মার্টফোন H300। নতুন এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 5.1 ললিপপের সাথে থাকছে 1.4 গিগাহার্টজ
অক্টাকোর প্রসেসর, 5 ইঞ্চি IPS HD ডিসপ্লে সংবলিত এই হ্যান্ডসেটে রয়েছে 2500 mAh লি আয়ন ব্যাটারি। এছাড়াও থাকছে 2 GB র্যাম, 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গুলশানের একটি হোটেলে এই স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। এটির দাম ধরা হয়েছে 9,490 টাকা। ধানমন্ডি 27-এ অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। নতুন এই আউটলেটটির উদ্বোধন করেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি। এ সময় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেটে অ্যাপেক্সের সব পণ্যই পাওয়া যাবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। এপ্রিলে চীনের মূল্যস্ফীতির মূল চালিকা শক্তি ভোক্তা মূল্য সূচক বেড়ে দাঁড়িয়েছে 2.3%। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল মাসে বিভিন্ন খাদ্যপণ্যের দাম 7.4% পর্যন্ত বেড়েছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে 1.1%। চলতি বছরের প্রথম প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক গড়ে 2.2% ছিল বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। দর্শক, এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দেখতে পাচ্ছি গত দিনের মতো আজও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সকাল 10:30টায়। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যদি সূচকগুলো আপনাদের জানাই, ডিএসসির প্রধান সূচক এক্স সেটি বেড়ে এখন 4,331 পয়েন্টে অবস্থান করছে। একই রকম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে খুব ডিএসসির সূর্য ইন্ডেক্স এস, সেটির ক্ষেত্রেও সেটি এখন সূচক দাঁড়িয়েছে 1066 পয়েন্টে, এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও পয়েন্ট একও যদিও বাড়েনি, তারপরেও দেখা যাচ্ছে 1681 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি। এখন পর্যন্ত সকাল থেকে 10:30টায় শুরু হয়ে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 7 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 53টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, 20টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 18টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এর কোম্পানিগুলোর খবর যদি আপনাদের জানাই, তাহলে এন পলিমার এটি 1 নম্বর স্থানে অবস্থান করছে 82 টাকা দর নিয়ে। সর্বোচ্চ এই 82 টাকাতেই হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের, এবং সর্বনিম্ন দর যেটি হচ্ছে যে 79 টাকা আমরা লক্ষ্য করছি। বিএসআরএম লিমিটেড এটি রয়েছে 141 টাকা 80 পয়সা দর নিয়ে 2 নম্বর স্থানে, 142 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, 140 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 140 টাকা 40 পয়সা। ডরিন পাওয়ার এটি 3 নম্বর স্থানে রয়েছে 54 টাকা দর নিয়ে, 54 টাকা 20 পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে, আর 53 টাকা 10 পয়সা সর্বনিম্ন লেনদেন হয়েছে এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। 52 টাকা 90 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল এই কোম্পানিটির। 4 নম্বর স্থানে 23 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে যে কোম্পানিটি, সেটি হচ্ছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি। এটি সর্বোচ্চ লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 23 টাকা 70 পয়সায়, 23 টাকা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং 22 টাকা 80 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। বিএসআরএম স্টিল এটি 101 টাকা 40 পয়সা দর নিয়ে রয়েছে 5 নম্বর স্থানে। 6 নম্বর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, 7 নম্বরে এসপিসিএল, 8 নম্বরে রয়েছে 50 পয়সা দর নিয়ে 8 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি, সেটি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। 8 নম্বর স্থানে দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্ট, এটি 9 নম্বর স্থানে অবস্থান করছে। 10 নম্বর স্থানে 12 টাকা 10 পয়সা দর নিয়ে অবস্থান করছে 10 নম্বরে যে কোম্পানিটি, সেটি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরেকবার যদি সূচকের খবরটি আপনাদের জানাই, তাহলে দেখতে পাচ্ছি একই রকম সূচকের খুব বেশি পরিবর্তন হয়নি। বিডিএসির যে প্রধান সূচক সেটি 4331 পয়েন্টে অবস্থান করছে, আর বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 1681 পয়েন্টে অবস্থান করছে এখন পর্যন্ত। দর্শক, এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, সারা দেশে পাশের হার 88.29। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান, উত্তর কোরিয়াও জড়িত, দাবি ফায়ার আইয়ের।
আসছে বাজেটে অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, কিনছেন না চাতাল মালিকরাও, কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।